মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সংঘাত ক্রমশ তীব্র হওয়ার মধ্যেই ট্রাম্পের এই কড়া বার্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। নিজের সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতা বা শান্তি চুক্তি করা সম্ভব নয় যদি না তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। তার বক্তব্য, ইরান যদি আত্মসমর্পণ করে এবং সেখানে একটি গ্রহণযোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলি ইরানকে পুনর্গঠনের পথে সাহায্য করতে প্রস্তুত। অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশটিকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। ইরানের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তেহরানের তরফে জানানো হয়েছে, কয়েকটি দেশ ইতিমধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, যাতে সংঘাত আরো বাড়ার আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যায়। তবে সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা এখনো স্পষ্ট নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে এলোপাথারি হামলা চালাচ্ছে তেহরান। ইরান আগেই সতর্ক করেছিল তাদের। দেশের সর্বোচ্চ নেতার উপর হামলা মানে দেশের সার্বিক স্বার্থের উপর আঘাত হানা, এবং তা কখনোই সহ্য করবে না ইরান। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ এবং পাল্টা সামরিক পদক্ষেপের পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। সংঘাতের এই আবহে আন্তর্জাতিক মহলের একাংশ কূটনৈতিক সমাধানের কথা বললেও ট্রাম্পের বক্তব্য সেই সম্ভাবনাকে আরো অনিশ্চিত করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধের বিষয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কি রয়েছে আগামীর ভবিষ্যৎ এবং কি ধরনের পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন দেশ, এ বিষয়ে সার্বিকভাবে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন এক বিশিষ্ট অতিথি কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল রাজেন্দ্র ভাদুরীকে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়, এবং তারপরেই এই বিষয়ে আলোচনায় আসব। দাদা, স্বাগত জানাই প্রথমেই আপনাকে, এবং তারপরেই যে বিষয়ে আসব যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এবং যুদ্ধ পরিস্থিতি কোথাও গিয়ে খামেনির মৃত্যুকে কেন্দ্র করে স্তিমিত হয়ে যাবে এমনটা বলা হলেও কার্যত দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে। এই যুদ্ধের বর্তমান যা পরিস্থিতি, আগামীর ভবিষ্যৎ নিয়ে সকলে চিন্তা করছেন। এ বিষয়ে আপনি কি বলবেন, আপনার মতামত জানবো। না, আমি জানি না কে বিশ্বাস করেছিল যে খামেনিকে এলিমিনেট করে দিলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? ইরান তো কারোর ওপরে অ্যাটাক করেনি, ইরানের ওপরে অ্যাটাক হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওদের সুপ্রিম লিডার মারা গেছে, আরো অনেকজন মারা গেছে। তার মানে কি ইরানের সামরিক বাহিনী বা ইরানের যে গভর্নমেন্ট সে চুপচাপ করে আমেরিকান হামলা আর ইসরায়েলি হামলাকে বিভিন্ন জায়গায় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র, তো সেটা বিশ্বাস করা তো মানে বোকামি। মানে আমরা ইরান ছাড়ুন, আমাদের কথা ভাবো, আমাদের উপরে যদি কেউ হামলা করে, আর ফর এক্সাম্পল আমাদের প্রাইম মিনিস্টার বা আরো কজন কে যদি, তো ইন্ডিয়ান আর্মি আর এয়ারফোর্স আর নেভি কি ওরা সারেন্ডার করে দেবে? করবো না তো আমরা তো আমাদের উপরে যারা আগ্রাসন করেছে তাদের এগেইনস্টে তো আমরা অ্যাকশন নেবই একদম। তো তো ইরানেও একই জিনিস হচ্ছে। কেউ কেন এক্সপেক্ট করবে, মানে আমরা ইন্ডিয়াতেই হোক বা আমেরিকাতেই হোক, কেউ কেন এক্সপেক্ট করবে? আমেরিকার মেইনল্যান্ডের উপরে যদি ইরান হামলা করতো, তো আমেরিকা কি চুপচাপ বসে থাকতো? বসে থাকতো না। এটা তো একটা দেশের
নিজের সেলফ রেসপেক্ট আর সভরেনিটির উপরে হামলা হয়েছে। হুম হুম কোন একজন সেলফ রেসপেক্টিং নেশন হুম এ এখন ওয়েস্টার্ন মিডিয়া ইরানকে ইভেল অ্যাক্সিস অফ ইভেল আর হ্যান ত্যান করে যাই দেখা, কিন্তু ইরানের লোক বা ওরা ওরা তো নিজেরা তো সেলফ রেসপেক্টিং, ওরা কেন সারেন্ডার করবে? হুম হুম তো তো ওইটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড মেনে চলি তাহলে এত তাড়াতাড়ি এই জিনিসটা শেষ হবে না। হুম হুম আমেরিকার ইসরায়েল ইরানের ওপরে বোমা ফেলবে ওরা। আমি লাস্ট প্রোগ্রামেও বলেছিলাম, আর এখন যা ইন্ডিকেশন আসছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্রাম্প বা ইসরায়েল ফিজিক্যালি ইউএস বা আমেরিকা বা ইসরায়েলি ট্রুপসকে ফিজিক্যালি ইসরায়েলে অন গ্রাউন্ড ডিপ্লয় করার সাহস করছে না, মানে ওটা ওদের ইকুয়েশনের মধ্যে নেই। হুম তো এখন দেখা যাক কতদিন ধরে এই মানে আসমানি আসমানি বোমা এক অন্যের উপরে মিসাইল আর বোমা ঢালবে, কতদিন চলবে দেখা যাক। এক্ষেত্রে অন্যান্য দেশগুলির কি জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? যেমনটা দেখা যাচ্ছে যে ইরানের যে যুদ্ধ জাহাজ এই মুহূর্তে IRIS বুশেহর, তাকে ঘিরে একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার উপর চাপ দিচ্ছে যে তাদের যে নৌবাহিনী রয়েছে, ইরানের যে নৌবাহিনী রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি ভারতের সাথে মহড়া করতে আসা ইরানের একটি যুদ্ধ জাহাজকে কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে। পাশাপাশি অন্যদিকে আমেরিকার আরও একটি বক্তব্য যে চীন তার গোয়েন্দার ক্ষেত্রকে ব্যবহার করছে এবং সে কারণে ইরানকে সাহায্য করার জোরে ইরান এখনো পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। এই যে একটা বিষয় রয়েছে, তাহলে কি অন্যান্য দেশগুলি কোনোভাবে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? আর এক্ষেত্রে যদি চীনের জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয় তাহলে কি কোথাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধের জায়গা তৈরি হতে পারে? দেখুন, আপাতত লেটেস্ট যা সিচুয়েশন, ইউরোপিয়ান ন্যাটো এলাইজ যারা আছে আমেরিকার, মানে ইউকে, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, গ্রিস, আপাতত এরা তো আউটরাইট রিফিউজ করে দিয়েছে যে আমেরিকান ইসরায়েলি যে ফিজিক্যাল ওয়ার যেটা চলছে ইরানের এগেনস্টে, ওটার মধ্যে ওরা জড়িত হবে না। হ্যাঁ, ওরা নিজের কিছু এয়ারক্রাফট, কিছু নেভির জাহাজ ওইগুলোকে অ্যাক্টিভেট করেছে। ওরা বলছে আমরা আমাদের ইউরোপের সিকিউরিটির জন্য এটা ডিপ্লয় করেছি, কিন্তু আমরা ফিজিক্যালি ইরানের ওপরে হামলার জন্য আমরা জড়িত হব না। এখন আমেরিকার মেন ইউরোপিয়ান অ্যালাইজরা ওরাই ওদেরকে, মানে আগে যেমন ইরাকের ওপরে যখন অ্যাটাক হয়েছিল বা আফগানিস্তানের ওপরে যখন অ্যাটাক হয়েছিল বা সিরিয়া বা লিবিয়া, এটাতে একটা কোয়ালিশন ফোর্স, মানে নেটো ইন্টারন্যাশনাল ISF ওটার নাম দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স। তো ওটাতে নেটোর সব কান্ট্রিজই কিছু না কিছু ভাবে ট্রুপস, ট্যাঙ্কস, এরোপ্লেন এটসেট্রা কন্ট্রিবিউট করেছিল ফিজিক্যালি যুদ্ধে ভাগ নেওয়ার জন্য। কিন্তু এখন তা হচ্ছে না, এখন শুধু ইসরায়েল আর আমেরিকা, নেটো এলাইজরা বলেছে আমরা ইরানের সঙ্গে ডাইরেক্ট কনফ্লিক্টের মধ্যে জড়িত হব না। তো এই সিচুয়েশনে আপাতত দাঁড়িয়ে আছে। অ্যাজ ফার এজ শ্রীলঙ্কা ইজ কনসার্ন, শ্রীলঙ্কা ওই ইরানিয়ান নেভির যে শিপটা ওটা ইন্ডিয়া থেকে ফেরত যাচ্ছিল, ওয়াইজাগের থেকে ফেরত যাচ্ছিল, ওরা একটা এমার্জেন্সি রিকোয়েস্ট করেছে যে আমাদের মেকানিক্যাল ফেলিয়ার হয়েছে বা কিছু একটা হয়েছে, আমাদেরকে স্মরণ দাও। তো ওটা নিয়ে এখন চিকিৎসা চলছে। হ্যাঁ, এই মুহূর্তে শ্রীলঙ্কায় চিকিৎসা চলছে। তো ওটা 200 কজন সৈনিক, অফিসার এটসেট্রা কে ওরা কলম্বোতে রেখেছে আর জাহাজটাকে ওরা ট্রিঙ্কোমালি পোর্টে রেখেছে। ঠিক আছে, কিন্তু এখন এইটাতে আমেরিকা শ্রীলঙ্কার কাছে ডিমান্ড করতে পারে না যে না না ওটাকে রিলিজ করো, আমরা মারবো। এটা তো কেউ মানবে না। শ্রীলঙ্কা কেন মানবে? কারণ শ্রীলঙ্কা তো অফিসিয়ালি ওদের প্রেসিডেন্ট ওদেরকে স্মরণ দিয়েছে নিজের কাছে, তো কেন মানবে? আর দ্বিতীয় কথা, একটা জাহাজ কোচিনে আছে, একটা ইরানিয়ান শিপ
আমাদের কোচিনে ডক্ট আছে। হুম। কিন্তু কিছুদিন আগেই দেখা গেছে ওই ডেনাকে তো ওরা আমেরিকান সাবমেরিন তো ডিস্ট্রয় করেই দিল। তো ডেনাকে সাবমেরিন ডিস্ট্রয় করে দেওয়ার পরে ইন্ডিয়ার কোচিনের থেকে ওদের যে জাহাজ ইরানিয়ান শিপটা যেটা কোচিনে আপাতত ডক্ট আছে, আর যে জাহাজটা শ্রীলঙ্কার ডক্ট আছে, এইগুলো তো এখান থেকে যাবে না। দুটো কারণ, একটা স্মরণে আছে, আর দ্বিতীয় কথা এই তিনটে জাহাজই মানে যেটাকে আমেরিকান সাবমেরিন যেটা ডিস্ট্রয় করেছে প্লাস এই দুটো, এরা তো ইন্ডিয়াতে এসেছিল অ্যাজ গেস্ট টু পার্টিসিপেট ইন নেভাল এক্সারসাইজ। একদমই মহড়ার জন্য নেভাল এক্সারসাইজে যখন পার্টিসিপেট করতে এসছে, অস্ত্র শস্ত্র কিছুই নিয়ে আসা নিষেধ, কারণ এটা একটা আনআর্মড একটা মিলিটারি এক্সারসাইজ। তো একটা আনআর্মড শিপ তো কোনো মিলিটারি থ্রেট নয়। তো ওটাকে আমেরিকা কোনো পজিশনে নেই যে ডিমান্ড করবে যে না ওই জাহাজগুলোকে আমাদেরকে দাও, আমরা মারবো ওই জাহাজগুলোকে। কোন সেলফ রেসপেক্টিং কান্ট্রি, সে শ্রীলঙ্কাই হোক, ইন্ডিয়াই হোক বা যে কেউই হোক, তাহলে তো এরকম ডিমান্ড অ্যাকসেপ্ট করতে পারে না। একদম। তাহলে সেক্ষেত্রে যে কিছুদিন আগে এই যে ডেনাকে যেভাবে ধ্বংস করা হলো, এটাও তো তাহলে যে যুদ্ধ নীতি, যে রণনীতি, সেক্ষেত্রে তো সেটাও তো লঙ্ঘন করা হলো তাহলে। অবশ্যই লঙ্ঘন করা হলো, কারণ না ইন্ডিয়া না শ্রীলঙ্কা অ্যান্টিসিপেট করেছিল যে একটা আনআর্মড জাহাজ যেটা যুদ্ধে কোথাও পার্টিসিপেট করছে না, যেটা যুদ্ধে পার্টিসিপেট করার কোনো ক্যাপাবিলিটি নেই, সেটা ইন্টারন্যাশনাল ওয়াটার্স থ্রু দিয়ে যাচ্ছে, সেটাকে হঠাৎ করে মেরে দেবে। এখন যেহেতু শ্রীলঙ্কার একদম গালে পোর্টের একদম কাছে ছিল বলে ওটা শ্রীলঙ্কার জন্য পলিটিক্যালি আর ইন্টারন্যাশনালি একটা এম্বারেসিং সিচুয়েশন হয়ে গেছে। মানে অকারণে শ্রীলঙ্কার কোনো ইনভলভমেন্ট ছিল না, আর শ্রীলঙ্কার জন্য এম্বারেসিং হয়ে গেছে। তো সেই জন্য শ্রীলঙ্কা আবার দ্বিতীয়বার নিজেকে এম্বারেস করতে চাইছে না, সেই জন্য এই বুশায়ারকে ওরা স্মরণ দিয়ে ওদের ক্রুকে নিজের কাছে রেখেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছে না, এরকম আনজাস্টিফাইড ওয়ারে ইনোসেন্ট লাইফ আমি ধ্বংস হতে দেব না, স্যাক্রিফাইস হতে দেব না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাবলিক স্টেটমেন্ট দিয়েছে। তো এরপরে তো কোনো কারোর কাছে কোনো জাস্টিফিকেশন নেই, আমেরিকা যে ট্রাম্পই হোক, যে নেতানিয়াহুই হোক, তার কাছে কোনো জাস্টিফিকেশন নেই বলার কি না ওই জাহাজে আর ওইগুলো দিয়ে দাও, ওদেরকে আমরা মারবো। এরকম কখনো হয়? অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ মত বিনিময়ের জন্য। আমাদের সাথে ছিলেন রাজেন্দ্র ভাদুড়ী, কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। তিনি তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানালেন এবং এই বিষয় নিয়ে সার্বিকভাবে কিন্তু সত্যি একটা চিন্তার ঘনঘটা বলা যেতে পারে চলছে, কারণ আন্তর্জাতিক যে কূটনৈতিক যে নীতি, রণনীতি, তা কোথাও গিয়ে লঙ্ঘিত হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই যুদ্ধের ভবিষ্যৎ কি তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। এই মুহূর্তে নেব একটা ছোট্ট বিরতির পর খুব শীঘ্রই ফিরে আসছি। দেখতে থাকুন ওঙ্কার বাংলা।